আপনারা শুনছেন ট্রু হরর স্টেশন 2024-এ আপনাদের আরও ভালো ভালো গল্প উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদের সহযোগিতা প্রচণ্ডভাবে কাম্য। আপনারা আরও ভালো ভালো গল্প আমাকে পাঠান আর সুন্দর সুন্দর ঘটনা পাঠান, যাতে আপনাদের পাঠানো এই সুন্দর সুন্দর সত্য ঘটনাগুলো আমি পাঠ করে শ্রোতা বন্ধুদের মনোরঞ্জন করতে পারি। আপনারা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন চ্যানেলটাকে গ্রো করার জন্য। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অন্যদের কাছে শেয়ার করে দিন এবং তাদেরও শোনার সুযোগ করে দিন। এটা বলতে পারেন আপনাদের কাছে আমার ব্যক্তিগত আবদার রইল। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছি সরাসরি গল্পে। সঙ্গে আছি আমি কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে আছে আমার সাথে আবিদ। আজকের গল্পটা যিনি লিখে পাঠিয়েছেন তিনি গড়িয়া পঞ্চাশা এলাকার নিবাসী আমজাদ ভাই। তো প্রথমেই আমজাদ ভাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গল্প শুরু করছি। উনি লিখছেন, তখন সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। দু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সেরকম কোনো ফলাফল হয়নি। তো হঠাৎ করে একটা রিলায়েবল সোর্স থেকে জানতে পারলাম যে কলকাতায় একটা বহুজাতিক কোম্পানি তাদের গেস্ট হাউসের জন্য কিছু কেয়ারটেকার নেবেন। শোনা মাত্রই দৌড়ালাম, ইন্টারভিউ দিলাম। কলকাতার টি বোর্ড অঞ্চলের কাছাকাছি জায়গায়। তা বিশেষ একটা কারণে গেস্ট হাউসের অ্যাকচুয়াল অ্যাড্রেস এবং কোম্পানির নামটা আমি গোপন রাখলাম। তো ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরলাম। দিন দুয়েকের মধ্যেই ওনারা আমাকে কনফার্ম করলেন যে চাকরিটা আমার হয়ে গেছে। তো স্যালারিটা ওনারা ডিরেক্টলি পে করবেন না, স্যালারিটা কোনো থার্ড পার্টি কোম্পানি থেকে পে করা হবে। আমি রাজি হয়ে গেলাম। মাইনেটা খুব বেশি না হলেও তখন আমার কাছে নেহাত কম না। মোটামুটি 8-9 মাস এদিক ওদিক কয়েকটা গেস্ট হাউসে ডিউটি করার পর আমার পোস্টিং হলো গড়িয়াহাটে। মানে গড়িয়াহাট থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাওয়ার সময় বাদিকে একটা বাইলেনের ভেতরে এই বাড়িটা। বেশ বড় একটা বাড়ি, 3তলা বাড়িটা। ওপরের 2 তলা বন্ধই থাকে, কেননা ওনারা নাকি বাইরে কোথাও একটা থাকেন। আর নিচের তলাটা নেওয়া আছে আমাদের কোম্পানি গেস্ট হাউস হিসাবে। যখন কোনো অফিসার কলকাতায় পোস্টিং নিয়ে আসেন তখন অ্যাকচুয়ালি ওনারা থাকেন এইসব গেস্ট হাউসগুলোতে। তখন আবার আমার ডিউটি থাকে না, তখন অন্য কোনো ফাঁকা জায়গায় কিংবা অন্য কোনো গেস্ট হাউসে আমাদের ডিউটি যেতে হয় আর কি। এই বাড়িটা কোম্পানি রিসেন্ট নিয়েছে, তাই এখনও এখানে কেউ থাকে না, থাকেনি অ্যাকচুয়ালি। সকালে অ্যাড্রেস খুঁজে খুঁজে বাড়িটা দেখতে গেলাম, কেননা রাত থেকে আমার ডিউটি, মানে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই আমার ডিউটির টাইমিং। যথারীতি রাতের বেলায় একটু আগেই 7:30 নাগাদ হাজির হয়ে গেলাম গেস্ট হাউসে। মেন রোড থেকে ক্রমে লেন, তারপরে বাইলেন, তারপর আরও একটা বাইলেন পার করে এগিয়ে চলেছি। আর আস্তে আস্তে কোলাহল কমে আসছে, মানে কোলাহল থেকে আস্তে আস্তে আমি দূরে সরছি আর এলাকা শান্ত হয়ে আসছে। বাড়ির মেন গেটের দরজা খুলে বেশ কিছুটা এগোতে হয় বড় বড় গাছের তলা থেকে। তারপরে একটা বাঁক নিয়ে বাড়ির বারান্দা। খুব শান্ত পরিবেশ। 2টো তালা খুলেই ভেতরে প্রবেশ করতেই বাইরের জগতের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, একদম নিরিবিলি। মানে আমার আওয়াজ যেমন কেউ পাবে না, আমিও কারো আওয়াজ পাবো না। বাড়ির ভেতরের পরিবেশটা বেশ রাজসিক। পেল্লায় বড় বড় ঘর, বড় বারান্দা, কিচেন, ব্যালকনি, ডাবল ওয়াশরুম, স্টোর রুম, সিঁড়ির ঘর। সে এক বিরাট ব্যাপার। প্রায় মোটামুটি 2500 স্কোয়ার ফিটের মতো ঘরটা। অল্প কিছু আসবাবপত্রও আছে। ঢুকেই হলঘরটা, এবং হলঘরটা পার করেই একটা বারান্দা, এবং তার দুপাশেই আছে বেডরুম। তারই মধ্যে একটা সামনের ঘরটায় আমি বেছে নিয়েছিলাম থাকবো বলে। যথারীতি মেঝেতে আমার বিছানা পাতলাম বেশ টান টান করে। ওয়াশরুম থেকে হাত পা ধুয়ে বসে পড়লাম রাতের খাবার নিয়ে। খাবার শেষ করে থালা বাসন কিচেনের সিঙ্কে রেখে এসে বসলাম বিছানায়, এবং কিছুক্ষণ এদিক ওদিক করার পর হঠাৎ ঘুমিয়ে পড়লাম। মানে ঘুম এসে গেল সারাদিনের ক্লান্তিতে। কিন্তু মাঝখানের যে বারান্দা, তার আলোটা কিন্তু আমি জ্বালিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরেই কে যেন বাইরের বারান্দার দরজার কড়া নাড়ছে। দাদা, ও দাদা, একটু বাইরে আসুন না। ও দাদা, একটু আসুন না। আমার এই বাড়িতেই প্রথম রাত। কেউ তো আমাকে চেনে বলে মনে পড়ছে না। তাহলে এত রাতে কে রে আবার? এই ভেবে বিছানা থেকে উঠে
লাইটের সুইচ দিতে গিয়ে দেখি লাইট জ্বলছে না, মানে লোডশেডিং। ও তাই তো, আরে ফ্যানটাও তো বন্ধ হয়ে গেছে। যাই হোক, টর্চ হাতে করে বেরিয়ে আসলাম বাইরের বারান্দায়। দেখি বাইরে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক, পরনে লুঙ্গি আর গায়ে গামছা, যেন তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে। একটু আসুন না প্লিজ, দেখুন না ওরা আমার মেয়ে আর বউকে, একটু আসুন না প্লিজ। আমি গেট খুলে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। কি হয়েছে বলুন তো? ওরা কারা? এই তো এইদিকে। আমরা এগিয়ে চললাম বাড়ির পেছনের দিকটায়। মুহূর্তের মধ্যে লোকটা ভ্যানিশ হয়ে গেল। আমি চারদিক দেখলাম টর্চ দিয়ে, কেউ কোথাও নেই। আমি চিৎকার করে ডাকলাম, ও দাদা, গেলেন কোথায়? কোন দিকে? আপনার মেয়ে বউ কোন দিকে? আরে ও মশাই, কোনো সারা শব্দ নেই। এ কি রে বাবা, উধাও হয়ে গেল নাকি? এই ভাবতে ভাবতে বারান্দার দিকে ফিরতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তাড়াতাড়ি বারান্দায় ঢুকেই গেট ভেতর থেকে লাগিয়ে দিলাম। হল পেরিয়ে নিজের বিছানায় এসে বসলাম। আর তখনই যেন আওয়াজটা আবার শুনতে পারলাম, ও দাদা, দাদা একটু দেখুন না। এবার কিন্তু আওয়াজটা একটু জোরে আসছে, মনে হচ্ছে যেন ঘরের ভেতর থেকেই। হ্যাঁ, ঠিক ধরেছি, বাথরুম থেকে যেন আওয়াজটা আসছে। এবার গাটা বেশ কাটা দিয়ে উঠল, বেশ যেন একটা ভয় ভয় লাগছে। তবুও আস্তে আস্তে এগোতে শুরু করলাম বাথরুমের দিকে। এবার বেশ বোঝা যাচ্ছে আওয়াজটা আসছে বাথরুমের থেকেই। ভয়ে ভয়ে বাথরুমের দরজাটা দুহাত দিয়ে দিলাম এক ধাক্কা। টর্চের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে কেউ কোথাও নেই। কী রে বাবা, আমি কি তবে ভুল শুনছি? ভাবতে ভাবতেই আবার আওয়াজ শোনা যাচ্ছে, এবার সামনের দিক থেকে, মনে হচ্ছে আমার বেডরুমের উল্টো দিকের ঘরটা থেকে। এবার আওয়াজটা আরও জোরে এবং স্পষ্ট। ভয় ভয় তো লাগছেই, তবু থেমে থাকার লোক আমি নয়। এগিয়ে গিয়ে ঘরের টর্চটা মারতেই কই, কেউ কোথাও নেই। আওয়াজটা বন্ধ হয়ে গেল। এটা কি করে সম্ভব? আওয়াজটা তো এই ঘর থেকেই আসছিল। তাহলে কি হলো ভেবে যেই না পেছনে ফিরেছি, হঠাৎ আমার পিঠের ওপর কি যেন হাত রেখে বলে উঠল, দাদা, সেই যে কখন থেকে আপনাকে ডেকেই চলেছি। বরফ শীতল সেই হাতটা পিঠে পড়তেই আমার সারা শরীর মুহূর্তে ঘেমে জল হয়ে গেল, যেন কেউ আমার সারা গায়ে জল ঢেলে দিয়েছে। কি অদ্ভুত ঠান্ডা আর ভারী সেই হাত, যেন তার চাপে আমার বুকের পাঁজর ঘুরিয়ে যাবে। আমার দম বন্ধ হয়ে আসছে। আচমকা টেলিফোনটা বেজে উঠল। আমি টেলিফোনের আওয়াজে ধরপড়িয়ে উঠলাম, লাফ দিয়ে উঠলাম বিছানা থেকে, দৌড়ে গিয়ে টেলিফোনটা ধরলাম। ওপার থেকে আওয়াজ আসলো, সমস্ত কিছু ঠিকঠাক? আমি জানালাম, হ্যাঁ, সব ঠিকঠাক। আমি জানি এরকম প্রায় প্রত্যেক রাতেই টেলিফোন আসে। টেলিফোনটা রেখে আমি দেখছি বারান্দায় লাইট জ্বলছে। তাহলে আমি ঘরের লাইটটা জ্বালিয়ে বিছানায় গিয়ে বসলাম। দেখি বিছানাটা পুরো ঘামে ভেজা, কিন্তু মাথার ওপর ফ্যান চলছে। কি হলো এটা আমার সাথে? আমি কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু এটা কি করে সম্ভব? যা যা আমি দেখলাম, এটা তো একটা পুরনো লোকের পক্ষেই জানা সম্ভব। বাড়ির পেছনের দিকটা আমি তো কখনো যাইনি। তাহলে কি হলো এটা আমার সঙ্গে? বাইরে তখন অনবরত কুকুর ডেকে চলেছে। কোনো রকমে সে রাতটা পার করলাম। সামান্য দিনের আলো ফুটতেই আমি বেরিয়ে পড়লাম আমার তল্পি তল্পা গুটিয়ে। না, এ বাড়িতে আর না। যথারীতি পরের দিন অফিসে সব জানিয়ে ওই বাড়ির ডিউটি থেকে মুক্তি নিয়ে অন্য বাড়িতে ডিউটি চালু করলাম। বেশ কিছুদিন পার হয়ে গেল, হয়তো কিছু মাসও পার হয়ে গেল। একদিন মনে মনে স্থির করলাম যে ওই বাড়িটার ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া যাক তো। তাই অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে আমার কথা অনুযায়ী ওরা সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছিল, মানে ইনফর্ম করেছিল, কেননা একটা বড় অফিসারের সিকিউরিটির ব্যাপার, তাই না? পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালাতেই বাড়ির পেছনের দিকটাতেই মাটির নিচে দুটো নরকঙ্কাল পায়। সেটা একটা মহিলা ও একটা বাচ্চার। অনুসন্ধান করে পুলিশ জানায় ওখানে মার্ডার করা হয় ওদের দুজনকে, আর সেই ভদ্রলোককে মেরে রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছিল। পরে পুলিশ এই ব্যাপারে তদন্ত চালিয়েছিল। আর ওই বাড়িতে এখন একটা ফ্যামিলি থাকে, কিন্তু কোনো প্রবলেম নেই। আর রাত্রে কাউকে দেখা যায় না, কোনো ডিস্টার্ব হয় না, কেউ ভয়ও পায় না। তাহলে শুনলেন তো, এরকমটাও হয়।
এত বড় পৃথিবীর অনেক জানার মধ্যে এরকম নানা অজানা লুকিয়ে থাকে, কে বা খবর রাখে। এই ছিল আজকের গল্প। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আর আমজাদ ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ঘটনা নিয়ে।